প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে বাংলা ক্লাস। তবে আজকে বাংলা প্রথম পত্র নয়, আজকে বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস নেব তোমাদের। কারণ আমরা জানি যে বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে একসাথে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রান করে। তাই আমিও চেষ্টা করব তোমাদেরকে একসাথে দুটো পেপারই যাতে পড়াতে পারি। তো তোমরা আশা করি ভালো আছো সবাই। যে যেখানে আছো, আজকে বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। তার আগে আমি আমার পরিচয়টুকু দিয়ে নিচ্ছি। আমি নাজমা সুলতানা ঝঙ্কার, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা। এই মুহূর্তে আমি ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের যে যে প্রান্তে আছো, যেখানে রয়েছো, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করব তোমরা ক্লাসটি দেখবে, আর যারা এই মুহূর্তে নানা কাজে ব্যস্ততায় রয়েছো, পরবর্তীতে তোমরা ক্লাসটা দেখে নেবে। আমরা চলে আসি কিছু বাক্য দেখব শুরুতে, তারপরে আমরা বোঝার চেষ্টা করব আসলে আমরা কি করতে যাচ্ছি। তবে এই ক্ষেত্রে একটু বলে রাখা ভালো যে যে আমরা জানি যে প্রত্যেক ভাষাভাষীর কাছে তার মাতৃভাষা অত্যন্ত প্রিয়, কারণ ভাষার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের মনের অত্যন্ত গভীরতম ভাবটুকু প্রকাশ করি, এবং প্রকাশ করে আমরা তৃপ্ত হই, স্বস্তি পাই। একইভাবে বাংলা ভাষাভাষীদের কাছেও কিন্তু তার ভাষা অত্যন্ত প্রিয়। এবং বাংলা ভাষার ক্ষেত্রে আমাদের বাংলা ভাষা অনেক তাৎপর্যপূর্ণ, কারণ হচ্ছে আমাদের ভাষার পেছনে সংগ্রামের ইতিহাস রয়েছে, রক্ত ঝরার ইতিহাস রয়েছে। এবং আমরা জানি যে সবাই সকল বিভাগের জন্যই কিন্তু এই বাংলা বিষয়টি বাধ্যতামূলক রয়েছে। তাই বাংলা ভাষার প্রতি আমাদের বেশ কিছু দায়িত্ববোধ রয়েছে। বাংলা ভাষা প্রয়োগের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে। আর আশা করি আজকের ক্লাসের পর থেকে আমরা নিশ্চয়ই আমাদের সেই ভূমিকাটুকু শিক্ষার্থী বন্ধুরা পালন করতে পারবে। আসো আমরা শুরুতে কিছু বাক্য দেখব। পাখি ঘাস খায়, একটা বাক্য এখানে লিখেছি, তোমরা সবাই দেখো। নিশ্চয় হাসি পাচ্ছে তোমাদের অনেকে। রক্ত সুযোগ খায় মশা পেলেই, বাক্য হয়েছে কিনা বলো? পাখি ঘাস খায়, রক্ত সুযোগ খায় মশা পেলেই, সূর্য পূর্ব দিকে, গরু আকাশে উঠছে, ঢাকা বাংলাদেশে, ডট ডট দিয়ে গেলাম, মাছগুলো মাঠে সাঁতার কাটছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি অনেকগুলো বাক্য দিয়েছি। নিশ্চয়ই তোমরা এই বাক্যগুলো দেখে অনেকে হাসছো, কিন্তু মজার ব্যাপার হচ্ছে গরু আকাশে উঠছে, এটা কিন্তু ব্যাকরণগত দিক থেকে এই বাক্যটি ঠিক আছে। পাখি ঘাস খায়, এই বাক্যটিও ঠিক আছে। মাছগুলো মাঠে সাঁতার কাটছে, এটাও ঠিক আছে। সূর্য পূর্ব দিকে, এটা ব্যাকরণগতভাবে ঠিক নয়। ঢাকা বাংলাদেশের বলে আমি আর কিছু বললাম না, এটাও কিন্তু ব্যাকরণের নিয়ম অনুযায়ী ঠিক হয়নি। রক্ত সুযোগ খায় মশা পেলেই, এখানে শব্দগুচ্ছ রয়েছে, পদ রয়েছে, অনেক পদের সমষ্টি নিয়ে একটা বাক্য হয়, সে অর্থে আমরা বলতে পারি এটা বাক্য, কিন্তু আসলে কি এটা বাক্য হয়েছে? হ্যাঁ, আমরা একটু চিন্তা করলে যারা আমরা এই ভাষাভাষী রয়েছি তারা হয়তো এটা সাজিয়ে ফেলতে পারবো, কিন্তু আসলে কিন্তু এটাকে আমরা সঠিক বাক্য বলতে পারি না। তো এখানে যতগুলো বাক্য রয়েছে, যেমন গরু আকাশে উড়ে, গরু আকাশে উড়ে বলেছি ব্যাকরণগতভাবে ঠিক আছে, কিন্তু তার সক্ষমতার দিক থেকে কিন্তু এটা আমাদের অভিজ্ঞতা কিন্তু তা বলে না। এটা হতে গরু আকাশে উঠতে পারে না। পাখি ঘাস খায় না, পাখি বরঞ্চ আকাশে উড়ে বললে কিন্তু আমাদের মধ্যে কোনো মতবিরোধ হতে পারে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছো আমরা আজকে কি পড়তে যাচ্ছি। আসো আমরা পাঠ ঘোষণায় যাই। বাক্যের ধারণা ও সংজ্ঞার্থ। বাক্যের ধারণা এবং সংজ্ঞার্থ নিয়ে মূলত আমরা আলোচনা করব, কারণ আমরা জানি যে একটা ভাষার প্রধান উপাদানই হচ্ছে গিয়ে বাক্য। বাক্যের পর বাক্য সাজিয়ে মূলত আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। ভাষা ভাষা প্রয়োগের ক্ষেত্রে, ভাব প্রয়োগের ক্ষেত্রে আমরা সঠিক বাক্য কিভাবে গঠন করতে হয় বা কোন বাক্যটিকে আমরা সার্থক বাক্য বলবো, সেই দিকটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হয়। আর সেজন্য আজকে আমরা এই অধ্যায়টি পাঠ করছি। আমরা শিখন ফলটা একটু দেখে নিই। আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা বাক্য কি তা বলতে পারবে, বাক্যের উদ্দেশ্য বিধেয় কি তা লিখতে পারবে, সার্থক বাক্যের বৈশিষ্ট্য সমূহ বলতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি এই অধ্যায়টিকে 3টি ভাগে ভাগ করেছি।
এই অধ্যায়টিকে 3টি ভাগে ভাগ করেছি, কারণ একসাথে অনেকগুলো ব্যাকরণ খুব বেশি পড়াতে গেলে কিন্তু সেটা আসলে ধরে রাখা যায় না এবং ছাত্রছাত্রীরা ধৈর্য হারিয়ে ফেলে। তাই আমি এই অধ্যায়টিকে 3টি ভাগে ভাগ করেছি। আজকে প্রথম পাঠ হচ্ছে, পরবর্তীতে আরো 2টো পাঠ হবে, তারপরে গিয়ে আমাদের বাক্যের অধ্যায়টি শেষ হবে। তো যে শিখন ফলটি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, বাক্য কি তা বলতে পারবে আজকের পর থেকে, বাক্যের উদ্দেশ্য ও বিধেয় কি তা লিখতে পারবে এবং সার্থক বাক্যের বৈশিষ্ট্য সমূহ তোমরা বলতে পারবে। আসো আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। প্রথমে দেখো বাক্য, যেটা ইংরেজিতে আমরা সেন্টেন্স বলি। একটি ভাষার মৌলিক উপাদান শব্দ এবং শব্দের প্রধান আশ্রয় হচ্ছে বাক্য। দেখো এখানে কি বলেছি, অর্থময় শব্দমালার সাহায্যে মনের কোনো একটি ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেলে তাকে বলা হয় বাক্য। অর্থময় শব্দমালার সাহায্যে, অর্থপূর্ণ হতে হবে এবং মনের কোনো একটি ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে, তাহলে পরে আমরা তাকে কি বলবো, বাক্য বলবো। যেমন মানুষ মরণশীল, সৎ লোকেরাই প্রকৃত সুখী, সে ফুল তুলে মালা গাঁথছে। দেখো যে এখানে যে 3টা বাক্য দিয়েছি, এই 3টা বাক্যের মধ্যে কিন্তু আমরা শুরুতে যে একটা স্লাইড দেখেছিলাম নানা প্রকারের বাক্য, সেই রকম কোনো অসঙ্গতি এখানে আমরা লক্ষ্য করতে পারছি না। এগুলো সুতরাং এগুলো হচ্ছে গিয়ে সার্থক বাক্য। একটি বাক্যের 2টি অংশ থাকে। যদিও আমাদের এই আলোচনাগুলো বা এই অংশটুকু আমরা ছোট ক্লাস থেকে পড়ে এসেছি, তারপরও প্রাসঙ্গিক যেহেতু আমি তোমাদেরকে আজকে আবার একটু আলোচনা করে দিচ্ছি। একটি বাক্যের কিন্তু প্রধানত 2টি অংশ থাকে। এই 2টি অংশ কি কি বলতো, উদ্দেশ্য এবং বিধেয়। বাক্যের উদ্দেশ্য এবং বিধেয়। দেখো এখানে আমি 3টি বাক্য দিয়েছি। মেয়েটি লিখছে, সে বই পড়ে, রেবেকা, হাসান ও আরিফ পরীক্ষায় ভালো করেছে। এখানে 3টি বাক্য আছে। এই 3টি বাক্যের কোন অংশটা উদ্দেশ্য, কোন অংশটা বিধেয়, সেটা তোমরা একটু খেয়াল করো। এই 3টা বাক্যের মধ্যে দেখো উদ্দেশ্য অংশ যেটা রয়েছে সেটাকে আমি লাল কালি দ্বারা চিহ্নিত করেছি, দেখো। তাহলে বিধেয় অংশ কোনগুলো, দেখো বিধেয় অংশ হচ্ছে গিয়ে যেগুলোতে সবুজ চিহ্নিত করেছি। তাহলে মেয়েটি লিখছে, সে বই পড়ে, রেবেকা, হাসান ও আরিফ পরীক্ষায় ভালো করেছে। এখানে মেয়েটি হচ্ছে বাক্যের উদ্দেশ্য, লিখছে হচ্ছে বিধেয়। সে হচ্ছে উদ্দেশ্য, বই পড়ে হচ্ছে বিধেয়। আর রেবেকা, হাসান ও আরিফ পরীক্ষায় ভালো করেছে, এই রেবেকা, হাসান ও আরিফ হচ্ছে উদ্দেশ্য। তাহলে আমরা এখানে কি জানতে পারলাম, উদ্দেশ্য একটি পদের মাধ্যমে হতে পারে, আবার বহু পদের মাধ্যমেও কিন্তু উদ্দেশ্য হতে পারে। একই কাজ বিধেয়ের ক্ষেত্রেও হতে পারে, বিধেয় যেমন একটি পদ দ্বারা হয়েছে, আবার এই বিধেয় কিন্তু আবার একাধিক পদ দ্বারাও হতে পারে। সেই আলোচনায় আমরা পরে আসবো। তাহলে আমরা এই স্লাইডটা থেকে কি জানতে পারলাম, একটি বাক্যের প্রধানত 2টি অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। আর উদ্দেশ্য, এই 3টা বাক্যের মধ্যে কোন অংশটা উদ্দেশ্য, কোন অংশটা বিধেয়, সেটা আমি এখানে চিহ্নিত করে দেখিয়েছি। উদ্দেশ্য হলো বাক্যের কর্তা আর বিধেয় হলো বাক্যের সমাপিকা ক্রিয়া। মনে রাখবে যে বাক্যের প্রত্যেকটা বাক্যে কিন্তু একটা উদ্দেশ্য এবং একটা সমাপিকা ক্রিয়া থাকবে, তবে প্রয়োজনে অসমাপিকা ক্রিয়াও থাকে, সাথে একটা সমাপিকা ক্রিয়া থাকে। তাহলে বাক্যের মূলত কর্তা হচ্ছে উদ্দেশ্য আর বিধেয় হচ্ছে সমাপিকা ক্রিয়া। এবার আসি আমরা উদ্দেশ্যের সংজ্ঞায় কি বলবো, কোনো বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাই উদ্দেশ্য। অর্থাৎ বাক্যের কর্তাই হলো বাক্যের উদ্দেশ্য। যেমন আকাশে সূর্য ওঠে, এখানে এই বাক্যটির কর্তা অংশটা দেখো লাল চিহ্নিত আছে, আকাশে সূর্য উঠে, এখানে আকাশই হচ্ছে উদ্দেশ্য। রেবেকা, হাসান ও আরিফ পরীক্ষা ভালো করেছে, এখানে রেবেকা, হাসান ও আরিফ হচ্ছে বাক্যের উদ্দেশ্য। তাহলে বলছে কোনো বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয়, এখানে কার সম্বন্ধে বলেছে, আকাশ সম্পর্কে বলেছে। আর এখানে ভালো করেছে, পরীক্ষা ভালো করেছে, কাদের সম্বন্ধে বলা হয়েছে, রেবেকা, হাসান এবং আরিফ সম্বন্ধে। তাই বলা হচ্ছে কি বাক্যের কর্তাই হলো বাক্যের উদ্দেশ্য। আমাদের আরো কিছু বিষয় মনে রাখতে হবে। একটি বাক্যের উদ্দেশ্য অংশে এক বা একাধিক পদ থাকতে পারে। পাখি গান গায়, গরু ঘাস খায়, এই দুটো বাক্যে এক পদের উদ্দেশ্য রয়েছে। তাহলে যেখানে বললাম যে একটি অংশ থাকতে পারে, একাধিক অংশ থাকতে পারে। এখানে আছে কাজল, সজল ও শফিক একই কোম্পানিতে কাজ করে, যার কথা গতকাল বললাম সে এসেছে। এই বাক্য দুটিতে বহু পদের উদ্দেশ্য রয়েছে। বলেছে যে একটি বাক্যের উদ্দেশ্য অংশে এক বা একাধিক পদ থাকতে পারে। এখানে এক এক করে পদ আছে, আর এখানে কিন্তু একাধিক পদ রয়েছে।
কাজল, সজল ও শফিক একই কোম্পানিতে কাজ করেন, আর যার কথা গতকাল বললাম সে এসেছে। এই বাক্য দুটিতে আবার আমরা বহুপদ দেখতে পাচ্ছি। এখানে দেখো যে এবার যেতে পারো, এখন গান গাইতে পারবো না। এখানে উদ্দেশ্য, এই যে আমি ব্র্যাকেট দিয়ে দেখিয়েছি, এই উদ্দেশ্যটুকু কিন্তু উজ্জ্বল থাকতে পারে। তাহলে এখানে আমরা কি বুঝলাম, এক পদ দ্বারা যেমন হতে পারে, বহু পদ দ্বারা হতে পারে, আবার উদ্দেশ্য উজ্জ্বল থাকতে পারে, যে হিডেন অবস্থায় উদ্দেশ্যটা থাকতে পারে। এভাবে করেও কিন্তু বাক্য গঠিত হয়। এবার আসো বিধেয়টা কি। কর্তা বা উদ্দেশ্য বিষয় বাক্যে যা কিছু বলা হয় তাই হচ্ছে বাক্যের বিধেয়। যেমন দেখো এখানে মনির হাসছে, সে ঘুমায়, আমি আসতে পারবো না। এই যে মনির হাসছে, হাসছে যে ক্রিয়াপদটি রয়েছে সমাপিকা ক্রিয়া, ঘুমায় এবং পারবো না, এই অংশটুকু হচ্ছে বাক্যের বিধেয় অংশ। তাহলে বাক্যের বিধেয় অংশে অন্তত একটি সমাপিকা ক্রিয়া থাকবে, একটি সমাপিকা ক্রিয়া থাকবে। তার পূর্বে অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, কিন্তু আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া থাকবে। উদ্দেশ্য বিধেয়ের সম্প্রসারণ। ছোট, আমি এখানে আগেও আলোচনা করেছি, উদ্দেশ্য বিধেয় যে তোমার সম্প্রসারিত হতে পারে, বড় হতে পারে। উদ্দেশ্য ছোট একটি পদ দ্বারাও বোঝানো যেতে পারে, বহু পদ দ্বারাও হতে পারে। এখন এখানে আরেকটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে উদ্দেশ্য কিভাবে বেড়ে যেতে পারে, বিধেয় কিভাবে বাড়ে। ছোট মেয়েটি কাঁদছে, লোকটির ছোট মেয়েটি কাঁদছে, দেখো কিভাবে বেড়ে যাচ্ছে। প্রথম বলেছি ছোট মেয়েটি, এটা হচ্ছে উদ্দেশ্য। যখন বলছি লোকটির ছোট মেয়েটি কাঁদছে, তখন কি হলো, এটা আরো বেড়ে গেল, আরো বাড়তে পারে। লোকটির ছোট মেয়েটি মাকে হারিয়ে কাঁদছে, লোকটির ছোট মেয়ে টুম্পা মাকে হারিয়ে কাঁদছে। উদ্দেশ্যের সম্প্রসারণটা দেখাচ্ছি যে একটা উদ্দেশ্য কত বড় হতে পারে। তাহলে ছোট মেয়েটি কাঁদছে, এখানে দেখো লোকটির ছোট মেয়েটি মাকে হারিয়ে, লোকটির ছোট মেয়ে টুম্পা মাকে হারিয়ে কাঁদছে। আমি একটু দেখি আমার সাথে কারা রয়েছে বন্ধুরা। ইতিমধ্যে দেখছি যে অনেকেই যুক্ত হয়েছ। শিমুল চৌধুরী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শিউলি আক্তার, ওয়ালাইকুম সালাম। শারমিন ম্যাম, চমৎকার, অনেক ধন্যবাদ। আয়েশা হোসেন আশা, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। রিফা তাসফিয়া, যারা লাইভে আছো এই মুহূর্তে সরাসরি আছে, তোমাদের অনেক ধন্যবাদ যারা দেখছো, এবং যারা আমাদের সম্মানিত অভিভাবক সহ সম্মানিত সহকর্মী এবং যারা দর্শক শ্রোতা রয়েছেন যারা দেখছেন এই মুহূর্তে, আপনারা অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবেন, যাতে করে এই মুহূর্তে যারা সরাসরি অ্যাটেন্ড করতে পারেনি পরবর্তীতে হলেও যেন তারা ক্লাসটি দেখতে পায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ক্লাসটি দেখো, আশা করব যে তোমরা ক্লাসটি করে তোমাদের ভালো লাগবে। আমরা বলছিলাম যে উদ্দেশ্যের সম্প্রসারণ, এখন আমরা চলে যাই বিধেয়ের সম্প্রসারণে। বিধেয়টা আমরা দেখছি, নীলিমা ঢাকা গিয়েছে। এই যে এখানে আমি নীল চিহ্নিত যে লেখাটা দিয়েছি, এটা হচ্ছে বিধেয় অংশ। নীলিমা হচ্ছে উদ্দেশ্য, ঢাকা গিয়েছে হচ্ছে বিধেয়। নীলিমা ঢাকা গিয়েছে, নীলিমা গতকাল ঢাকা গিয়েছে। আর নীলিমা গতকাল সুবর্ণ এক্সপ্রেসে ঢাকা গিয়েছে, নীলিমা গতকাল সকালে মায়ের সঙ্গে সুবর্ণ এক্সপ্রেসে ঢাকা গিয়েছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, উদ্দেশ্য যেমন বেড়েছে, এখানে বিধেয় অংশটা কিন্তু ক্রমান্বয়ে বেড়ে গেল। এতে কিন্তু আমার বাক্য গঠনে কোনো সমস্যা হয়নি। আমার উভয় বাক্য, এখানে উদ্দেশ্য বাড়িয়ে আমি যে বাক্যগুলো করেছি এগুলো যেমন ঠিক আছে, বিধেয় বাড়িয়ে আমি যে বাক্যগুলো করেছি এগুলো ঠিক আছে। সুতরাং উদ্দেশ্য এবং বিধেয় এক পদের হবে এমনটি ভাবার কোনো অবকাশ নেই, বহু পদেরও হতে পারে, এবং সেটা আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি। পরবর্তী স্লাইডে আমরা চলে যাই যে আমাদের আসলে আজকে প্রধান আলোচনার বিষয় হচ্ছে সার্থক বাক্য। একটি বাক্যকে আমরা কখন সার্থক বলবো? একটি সার্থক বাক্য গঠনের ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে, কিছু গুণাবলী রয়েছে। সেই শর্ত এবং গুণাবলীগুলো যদি আমরা অনুসরণ না করি তাহলে বাক্য কখনো সার্থক হবে না। আর সেটাই আমরা আজকে মূলত আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের এই সার্থক বাক্যের উপর একটা প্রশ্ন প্রায়শই বোর্ড পরীক্ষায় আসে যে বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কি কি গুণাবলী থাকে ব্যাখ্যা করো। তো এখানে ব্যাখ্যা করো বিষয়টা কিন্তু রয়েছে। সার্থক বাক্যের গুণাবলী ব্যাখ্যা করে তারপরে তোমাকে কিন্তু আলোচনাটা সমাপ্ত করতে হবে। কিভাবে ব্যাখ্যা করবে বা আমার এখানে স্লাইডে কোন অংশটুকু তোমরা খাতায় লিখতে হবে সেটা আমি কিন্তু বলে দেবো, তোমরা একটু খেয়াল করে শুনবে।
আসো আমরা সার্থক বাক্য নিয়ে আলোচনা করি। সার্থক বাক্য কি সেটা আগে আমরা জেনে নিই। দুই বা ততোধিক পদের সমষ্টি দ্বারা বাক্য গঠিত হলেও যে কোনো পদ সমষ্টি বাক্য হতে পারে না। পদ সমষ্টি বা অনেকগুলো পদ পরপর বসালেই কিন্তু বাক্য হয় না, যেটা আমরা দেখেছি প্রথম স্লাইডটাতে। বাক্যের এই পদ সমষ্টির মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক বা অন্যয় অবশ্যই থাকতে হবে। একটি সার্থক বাক্য সার্থক হতে হলে বাক্যের 3টি গুণ থাকা আবশ্যক। সেগুলো হচ্ছে, দেখো এখানে লিখেছি, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এই 3টি গুণ অবশ্যই থাকতে হবে, তা না হলে কিন্তু বাক্য সার্থক হবে না। আসো আমরা আরেকটু ভালোভাবে জেনে নিই এই 3টা গুণ কি কি হতে পারে। সার্থক বাক্যের 3টা গুণ, দেখো আমি এখানে 3টা বক্স দেখিয়েছি। এই 3টা বক্সের মধ্যে আমি সার্থক বাক্যের 3টা গুণাবলী লিখলাম: আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। শিক্ষার্থী বন্ধুরা, একটা বিষয় খুব খেয়াল করবে, পরীক্ষার খাতায় তোমরা যে কাজটি প্রায়শই করে থাকো সেটা হচ্ছে যে আকাঙ্ক্ষা বানান ভুল করে থাকো। দেখো আকাঙ্ক্ষা বানানটা কিন্তু তোমাদেরকে খেয়াল করতে হবে, ও এর সাথে খেয়েও যুক্ত হবে আকাঙ্ক্ষা। আবার এই যে আসক্তি শব্দটা, যে এই আসক্তি শব্দটা কিন্তু তোমরা ভুল করে থাকো, আসক্তি না লিখে তোমরা আসক্তি লিখে ফেলো। আসক্তি মানে হচ্ছে কোনো কিছুর প্রতি প্রবল ইচ্ছা, আসক্তি। আর এই আসক্তি মানে কিন্তু হচ্ছে নৈকট্য, কাছাকাছি। আর এই আকাঙ্ক্ষা মানে হচ্ছে ইচ্ছা বা অভিপ্রায় বা অভিলাষ যেটা। তো তোমরা এই আকাঙ্ক্ষা বানানটা খুব খেয়াল করবে। আজকের পর থেকে আশা করবো যে কারো ভুল হবে না, এবং আসক্তি বানানটাও যেন ভুল না হয়। যখনই আমরা আকাঙ্ক্ষা আসক্তি বানান ভুল করে ফেলি, তখন এই প্রশ্নের নম্বর হচ্ছে 5, 5-এ আমরা কিন্তু অনেক সময় 2 পেয়ে যাই। তো সুতরাং তোমরা অবশ্যই সাবধানতার সহিত এই বানানগুলো অনুশীলন করবে, যাতে করে ভুল না হয়। এখন দেখো যে 3টা বক্সে আমি আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা বসিয়েছি। এখন আমরা দেখব যে আকাঙ্ক্ষা রক্ষিত হয়নি এমন কিছু বাক্যকে আমরা আলাদা করে দেখব। ঢাকা বাংলাদেশের বলে আমি আর কিছু লিখলাম না। ঢাকা বাংলাদেশে বলে কিছু লিখলাম না। সে পরীক্ষায় বলেও কিছু লিখলাম না। সূর্য পূর্ব দিকে বলেও কিছু লিখলাম না। তাহলে দেখো যে এখানে কি এটাকে কি বাক্য বলা যাবে? বাক্য বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ এই বাক্যগুলোতে আকাঙ্ক্ষা রক্ষিত হয়নি, আকাঙ্ক্ষা রয়ে গেছে, শ্রোতার আকাঙ্ক্ষা রয়ে গেছে, শ্রোতার আরো কিছু জানার ইচ্ছা রয়ে গেছে। সুতরাং এই ধরনের বাক্যগুলো কখনোই সার্থক বাক্য নয়। কারণ সার্থক বাক্যের একটা পূর্ব শর্ত হচ্ছে শ্রোতার আকাঙ্ক্ষা নিভৃত হতে হবে। এই 3টা বাক্যে শ্রোতার আকাঙ্ক্ষা নিভৃত হয়নি, সুতরাং 3টা বাক্য সার্থক বাক্য নয়। আমি যদি বলতাম ঢাকা বাংলাদেশের রাজধানী, তাহলে কিন্তু আর কিছু শ্রোতার আর কিছু জানার ইচ্ছা থাকে না, সে পরিপূর্ণ অর্থ প্রকাশ করেছে বাক্যটিতে। এবার আসি আমরা আসক্তিতে। ক্যামব্রিয়ানে বছর আমি পড়ছি যাবত 2, রক্ত সুযোগ খায় মশা পেলেই, দিও বাসায় বইটি আমাকে ফিরে তুমি পাঠিয়ে। দেখো এখানেও কিন্তু শব্দগুচ্ছ বসিয়েছি, অনেক পদের সমষ্টি দ্বারা বাক্য গঠন করেছি, কিন্তু এটাকে আমরা কখনোই বাক্যের সার্থক বাক্য বলবো না, কারণ এই বাক্যগুলোতে আসক্তি রক্ষিত হয়নি। আমি আগে বলেছি আসক্তি মানে হচ্ছে গিয়ে নৈকট্য, আসক্তি মানে হচ্ছে নৈকট্য বা কাছাকাছি। তার মানে কোন পদের পর কোন পদ বসবে, এটা কিন্তু বাংলা ব্যাকরণের একটা নিয়ম রয়েছে, বাংলা বাক্য গঠনের ক্ষেত্রে একটা নিয়ম রয়েছে। আমরা জানি যে ইংরেজি বাক্য গঠন করার ক্ষেত্রে আমরা কি করি, প্রথমে সাবজেক্ট লিখি, তারপরে ভার্ব, এরপরে অবজেক্ট। কিন্তু বাংলার ক্ষেত্রে কিন্তু উল্টোটা, বাংলার ক্ষেত্রে প্রথম হচ্ছে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে হচ্ছে গিয়ে তোমার ভার্ব। যেমন আই ইট রাইস, আমি যখন ইটটা মাঝে বলছি, ইট কি, এটা কিন্তু ভার্ব। কিন্তু আমি বাংলা করতে গেলে কিন্তু আমি খাই ভাত বলি না, আমরা বলি আমি ভাত খাই। তার মানে কি, ভার্বটা কিন্তু পেছনে চলে গেছে। তার মানে বাক্য গঠনের ক্ষেত্রে কিন্তু নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী আমাকে বাক্য গঠন করতে হবে, এবং কোন পদের পর কোন পদ বসবে এই নিয়মটিও কিন্তু আমাদেরকে অনুসরণ করতে হবে, তা না হলে সার্থক বাক্য হবে না। এবার আমরা চলে আসি বাক্যের যোগ্যতা। মাছগুলো মাঠে সাঁতার কাটছে, পাখি ঘাস খায়, সূর্য পশ্চিম দিকে উঠে। এই যে এগুলো, এই বাক্যগুলো, এগুলো তার যোগ্যতা হারিয়েছে, কারণ অর্থগত এবং ভাবগত মেলবন্ধন না থাকলে কিন্তু বাক্য তার যোগ্যতা হারায়। এখানে মাছ কখনো মাঠে সাঁতার কাটে না, মাছ পানিতে সাঁতার কাটতে পারে, তাই না? পাখি ঘাস হয়তো খায় কখনো কখনো, তোমরা বলতে পারো, কিন্তু সাধারণত আমরা গরু ঘাস খায় বলি, পাখি আকাশে উড়ে বললেই বোধহয় আমাদের বেশি ভালো লাগতো।
তাহলে দেখো যে মাছগুলো মাঠে সাঁতার কাটে, এখানে কিন্তু মাছের মাঠে সাঁতার কাটার সক্ষমতা নেই, আমাদের অভিজ্ঞতা কিন্তু তা বলে না। পাখি ঘাস খায় এটাও না, সূর্য পশ্চিম দিকে উঠেছে এটাও কিন্তু না। সুতরাং যদি সক্ষমতা না থাকে, ভাবগত এবং অর্থগত মেলবন্ধন যদি না থাকে, তাহলে কিন্তু বাক্য তার যোগ্যতা হারাবে। আর এই যোগ্যতা না থাকলে কিন্তু সেটা সার্থক বাক্য হলো না। তাহলে বন্ধুরা আমরা কি শিখলাম? সার্থক বাক্যের 3টা গুণাবলী মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, প্রত্যেকটা পরীক্ষায় এই প্রশ্নটি আসে যে সার্থক বাক্যের 3টি গুণ রয়েছে। এটা হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এই ক্ষেত্রে আকাঙ্ক্ষা বানান, আসক্তি বানান ভুল করা যাবে না। তারপর তোমরা এইভাবে চার্ট করেও কিন্তু খাতায় দিতে পারো, ভালো নম্বর পাবে তোমরা, একেবারে পূর্ণ নম্বর পাবে আশা করি। আবার তোমরা এইভাবে আলাদা আলাদা করে নিচে নিচে লিখেও দিতে পারো। তারপরে দেখো যে তোমরা আকাঙ্ক্ষার সংজ্ঞাটা দিতে হবে, আকাঙ্ক্ষা সম্পর্কে আলোচনা বা উদাহরণ লিখে এইখানে কেন এগুলো সার্থক হলো না এই বিষয়ে আলোচনা করবে। এই আলোচনাটা আবার পরবর্তী স্লাইডে আছে, আসো আমরা এগিয়ে যাই। আকাঙ্ক্ষা সম্পর্কে, বাক্যের কাজ হচ্ছে শ্রোতাকে পূর্ণ অর্থ প্রদান করা, বাক্যটি শোনার আগ্রহ নিবৃত্ত করা। একটা বাক্য কি করবে? যে শ্রোতাকে পূর্ণ অর্থ প্রদান করবে। আর এই অর্থ গ্রহণের জন্য শ্রোতাকে যাতে নতুন পদের জন্য অপেক্ষা করতে না হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। বাক্যে কখনো এই ধরনের অসঙ্গতি থাকবে না। যদি বলা হয় ঢাকা বাংলাদেশে, তাহলে কিন্তু শ্রোতার আগ্রহ শেষ হবে না, তার আরো কিছু জানার আগ্রহ থাকে। কিন্তু ঢাকা বাংলাদেশের রাজধানী যদি আমরা বলি, তাহলে কিন্তু শ্রোতার কাছে একটি পরিপূর্ণ অর্থ পরিষ্কার হয়ে যায়। সুতরাং এই জায়গায় কিন্তু আকাঙ্ক্ষা নিবৃত্ত হয়েছে। সুতরাং আমরা আকাঙ্ক্ষার সংজ্ঞায় বলতে পারি বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাকেই আকাঙ্ক্ষা বলে। যেমন দেখো কাজী নজরুল ইসলাম আমরা কলম দিয়ে, এইভাবে বললে বাক্যগুলো পূর্ণ অর্থ হয় না। তোমরা পরীক্ষার খাতায় ঠিক এভাবে করে লিখবে যে এভাবে বললে বাক্যগুলো পূর্ণ অর্থ পূর্ণ হয় না এবং শ্রোতার আগ্রহ সম্পূর্ণ মেটে না, তাই এখানে নতুন পদের আবশ্যকতা থেকে যায়। আমরা কলম দিয়ে লিখি বললে বাক্যটি পূর্ণতা পায় এবং এই শেষোক্ত লিখি পদটি শোনার যে ইচ্ছা তাই হচ্ছে বাক্যের আকাঙ্ক্ষা। পরীক্ষার খাতায় কিন্তু বন্ধুরা এইভাবে করে লিখবে, তাহলে এক্সামিনার তোমাদেরকে পূর্ণ নম্বর অবশ্যই দেবেন। এবারে চলে আসে আসক্তিটা কি। বাক্যে ব্যবহৃত প্রত্যেক পদের সঠিক অবস্থান আবশ্যক, যেটা আমরা দেখেছিলাম যে এলোমেলো করে আমি শব্দ সমষ্টি দ্বারা বাক্য গঠন করা যায়, তাই আমি যেখানে ইচ্ছে সেখানে শব্দ বসিয়ে দিলাম, তাহলে কিন্তু অনেক হাস্যকর বাক্যই হবে। তো সেই সুশৃঙ্খল পদবিন্যাস যে রয়েছে, যে সাজিয়ে লেখা, কোনটার পরে কোনটা বসবে, এটা যে একটা নিয়ম রয়েছে, সেই নিয়মটি অনুসরণ করে পরে আমাদেরকে বাক্য গঠন করতে হবে। সেটা বলছে যে সঠিক অবস্থান আবশ্যক, নইলে বাক্যটি কিন্তু সঠিক সার্থক হবে না। মনের ভাব প্রকাশের জন্য আকাঙ্ক্ষাযুক্ত পদগুলোকে এমন ভাবে পরপর সাজাতে হয় যাতে করে মনোভাব বাধাগ্রস্ত না হয়ে পরিষ্কার হয়। যেমন মাঠে খেলবো যে বল, এই পদগুলো ঠিক মতো মনোভাব প্রকাশ করতে পারছে না, সুতরাং এটিকে সুগঠিত বলা যাবে না। যদি বাক্যটিকে এইভাবে সাজানো যায় যে মাঠে যে বল খেলবো, তাহলে এটি প্রকৃত বাক্য হয়ে উঠবে এবং এটি একটি সার্থক বাক্য। তাহলে আমরা সার্থক বাক্যের আকাঙ্ক্ষা জেনেছি, এখন জানলাম আমরা আসক্তি। এখন আসক্তিটাকে আমরা সংজ্ঞায়িত করব যে সুশৃঙ্খল পদবিন্যাসকে আসক্তি বলে। খুব সিম্পলি আমরা বলতে পারি যে আমি যদি বুঝতে পারি ব্যাপারটা, তাহলে আমরা এই আসক্তির সংজ্ঞাটা যে বাক্যে সুশৃঙ্খল পদবিন্যাসকে বা কোন পদের পর কোন পদ বসবে এই নিয়ম অনুসরণ করাটাই হচ্ছে বাক্যের আসক্তি। অথবা প্রকৃত বাক্য হয়ে ওঠার জন্য পদের এই সুশৃঙ্খল বিন্যাসের নাম আসক্তি বা নৈকট্য। আমরা বলতে পারি আজ না যাব স্কুলে আমি, বললে বাক্যটি সার্থক হবে না, কারণ এখানে বাক্য গঠন উপযোগী পদগুচ্ছ থাকলেও আসক্তির অভাব রয়েছে। আজ আমি স্কুলে যাব না বললে বাক্যটি পূর্ণতা পায় এবং সার্থক হয়। তোমরা খাতায় এভাবে করে আসক্তি সম্পর্কে আলোচনা করবে। এরপরে হচ্ছে যোগ্যতা। কেবল আকাঙ্ক্ষা আসক্তি থাকলেই তো বাক্য হবে না, তাই না? থাকতে হবে বাক্যের অর্থ, যুক্তি, ভাবগত সম্ভাব্যতা। যদি বলা হয় হাতি আকাশে উঠছে, তাহলে ব্যাকরণগত দিক থেকে এটি অশুদ্ধ না হলেও সম্ভাব্যতা বা অর্থ সঙ্গতির দিক দিয়ে এটি বাক্য হবে না। হাতি আকাশে উঠছে যদি আমরা বলি, তাহলে কি বাক্য হবে? তবে হ্যাঁ, হতে পারে। যদি আমরা রূপকথার গল্প যখন শোনাই, তখন কিন্তু এরকম অসম্ভব অনেক কথাই আমরা শুনে থাকি বা বলে থাকি যে রাজকন্যাকে ঘোড়া আকাশে উড়িয়ে নিয়ে গেল, ঘোড়া আকাশে উড়াল দিল, এরকম, বা হাতি আকাশে, আমরা এরকম বলতে পারি। কিন্তু সেটা কিন্তু আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে নয়। তাহলে দেখো যে হাতি আকাশে উঠছে, তাহলে ব্যাকরণগত দিক থেকে এটি অশুদ্ধ না হলেও সম্ভাব্যতা বা অর্থ সঙ্গতির দিক দিয়ে এটি বাক্য হবে না, কেননা হাতির আকাশে ওড়ার সাধ্য নেই।
তবে সাহিত্যের বিশেষ আলংকারিক প্রয়োগ হলে এই ধরনের যোগ্যতার প্রশ্ন না আনলেও চলে। যেটা আমি বলেছি যে আমরা গল্প বললে এরকম বলতে পারি, আমরা কার্টুনে অনেক সময় এই ধরনের দেখি যে ঘোড়া উঠছে, হাতি উঠছে, কিন্তু ভাষার ক্ষেত্রে এমন অসম্ভব কিছু আনলে কিন্তু চলবে না। এখানে বলছে যে আলংকারিক অর্থে আলংকারিক প্রয়োগের ক্ষেত্রে সাহিত্যে এই ধরনের আসতে পারে, যেমন উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। দেখো এখানে কিন্তু সেই ধরনের আসছে শামসুর রহমানের এটি একটা গ্রন্থ জীবনানন্দ দাশের। তাহলে আলংকারিক প্রয়োগের ক্ষেত্রে হতে পারে, কিন্তু আমরা বাক্য গঠনের ক্ষেত্রে এটা করতে পারি না। যোগ্যতার সঙ্গে এসে আমরা বলবো যে বাক্যে ব্যবহৃত পদগুলোর অর্থগত এবং ভাবগত মেল বন্ধনকে যোগ্যতা বলা হয়। যেমন দেখো, সে আগুনের শরবত খাচ্ছে, পাখি ঘাস খায়। সে আগুনের শরবত খাচ্ছে যদি হয় কেমন হবে? বাক্য দুটিতে আকাঙ্ক্ষা এবং আসক্তি রক্ষিত হলেও এ ধরনের অসম্ভব ও অবিশ্বাস্য ভাব প্রকাশিত হলে বাক্য গঠনের ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হয় না। অর্থগত এবং ভাবগত মিল না থাকায় এগুলো সার্থক বাক্য নয়। বাক্যের যোগ্যতার সঙ্গে আরো কিছু বিষয় জড়িত রয়েছে। তার আগে আমি একটু দেখতে চাই যে আমার লাইভে কারা আছে। যারা লাইভে যুক্ত হয়েছে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। রিফাত তাসফিয়া আছো, ওয়ালাইকুম সালাম। হাফসা আক্তার মিম, ওয়ালাইকুম সালাম। নুরুল ভুইয়া আছেন, ফাহমিদা বিনতে আমিন, আমার অত্যন্ত প্রিয় স্টুডেন্ট রিফা তাসফিয়া ম্যাম। অনেক ভালো হচ্ছে, ভালো হচ্ছে, খুব ভালো। তোমাদের যদি ভালো লাগে তাহলেই পরে আমার আসলে এই পরিশ্রমটুকু সার্থক হবে। তোমরা জানো যে একটি ক্লাসের পেছনে অনেক সময় ব্যয় করতে হয়, কারণ বোর্ডে যদি আমরা ব্যাকরণের ক্লাসগুলো করি তখন কিন্তু আমাদেরকে অতটা আসলে এই স্লাইড করার যে একটা ব্যাপার রয়েছে সেটাতে হয়তো অতটা যেতে হয় না, আরো সংক্ষিপ্ত আকারে, কিন্তু এখানে ডিটেল আনতে হচ্ছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে আসলে কষ্ট মনে হবে না। ম্যাম কি দেখা আরো, আচ্ছা যাই হোক, কি যেন ফাতেমা বিনতে আমিন লিখেছে, রিফা তাসফিয়া, আচ্ছা আরেকটাকে, অনেকে আছো, যারা আছো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তোমরা ক্লাসটি শেয়ার করে দাও। যারা এই মুহূর্তে অন্য ব্যস্ততার কারণে ক্লাসটি সরাসরি দেখতে পাচ্ছে না, তারা যেন পরবর্তীতে তাদের নোটিফিকেশনে ক্লাসটি পায় এবং তারা ক্লাসটি যেন মিস না করে, সেই ক্ষেত্রে তোমরা সহযোগিতা করবে। আসো আমরা পরবর্তী আলোচনায়, এতক্ষণ আমরা যোগ্যতা নিয়ে আলোচনা করছিলাম, বাক্যের যোগ্যতা নিয়ে, যে সক্ষমতা যদি না থাকে তাহলে অর্থগত ভাবগত মেলবন্ধন না থাকলে বাক্য তার যোগ্যতা হারাবে। এখন বলছি যে বাক্যের যোগ্যতার সঙ্গে আরো কিছু বিষয় জড়িত রয়েছে। সে বিষয়গুলো কি? দেখো, দুর্বোধ্যতা। দুর্বোধ্যতা বলতে বোঝাচ্ছে যে এমন শব্দ ব্যবহার করা যাবে না যে শব্দটার অর্থ সাধারণের কাছে দুর্বোধ্য মনে হবে। যে শব্দটা সাধারণ কাছে দুর্বোধ্য মনে হবে, প্রচলিত না, বহুল প্রচলিত না, সর্বজনীন না, এ ধরনের কোনো শব্দ ব্যবহার করলে বাক্য তার যোগ্যতা হারাবে, গ্রহণযোগ্যতা হারাবে। তাই বলা হচ্ছে যে দুর্বোধ্যতা আমাদেরকে পরিহার করতে। তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো, এই যে প্রপঞ্চ শব্দটা, এটা তুমি আমার সাথে প্রতারণা করেছো বা আমার সাথে ঠক করেছো ইত্যাদি হতে পারে, কিন্তু এই প্রপঞ্চ শব্দটা কিন্তু আমরা সবার জন্য এটা ঠিক বোধগম্য নাও হতে পারে, তাই আমরা এই ধরনের শব্দ ব্যবহার করব না। উপমার ভুল প্রয়োগ। দেখো, আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো। উপমার ভুল প্রয়োগ এখানে রয়েছে, যে হৃদয় মন্দিরে বীজ আসলে বপন হয় না, কোথায় হয়? এই হৃদয় খেতে হতে পারে। তাহলে উপমা প্রয়োগের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে। বাহুল্য দোষ। অনুষ্ঠানে সব শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এই বাহুল্য দোষ বলতে সব বললাম আবার গণ বললাম, দুটো কিন্তু সব বললে কিন্তু সকল শিক্ষককে বোঝাচ্ছে, আর যদি সব বাদ দিয়ে শিক্ষকগণ বলি তাহলেও কিন্তু শিক্ষকগণ বলতে সব শিক্ষককে বোঝাচ্ছে। তাহলে এই ধরনের বাহুল্য দোষেও কিন্তু দুষ্ট হতে পারে এবং সেই ক্ষেত্রে বাক্য তার যোগ্যতা হারাবে। গুরুচণ্ডালী দোষ। এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো যে তোমাদের প্রত্যেকটা বাংলা পরীক্ষার প্রশ্নপত্রের উপর দিয়ে লেখা থাকে যে সাধু চলিত ভাষার মিশ্রণ দূষণীয়। এই সাধু চলিত মিশ্রণ করা যাবে না, তাহলে কি হয়ে যাবে? গুরুচণ্ডালী দোষে দুষ্ট হবে। গরুর শকট শব পোড়া মরা দাহ না হয়ে কি হবে? গরুর গাড়ি শবদাহ মরা পোড়া, এভাবে হবে। আমাদেরকে সাধুর সাথে চলিত মিক্স করা যাবে না।
বাগধারার শব্দ পরিবর্তন করা যাবে না, বনে ক্রন্দন বলা যাবে না, বলতে হবে কি অরণ্যে রোদন। হ্যাঁ, অরণ্য মানে বন, রোদন মানে কান্না। তো আমি যদি অরণ্যে রোদনটাকে যদি বলি বনে ক্রন্দন, সমস্যা তো নাই নাকি? এরকম মনে হতে পারে, কিন্তু আসলে সমস্যা রয়েছে। বাগধারা পরিবর্তন করা যাবে না, চোরে চোরে মাসতুতো ভাই বলতে হবে। এই মাসতুতো ভাইয়ের জায়গায় মামাতো ভাই বললে কিন্তু হবে না। বাগধারা যেভাবে আছে সেভাবেই আমাদেরকে কিন্তু লিখতে হবে। রীতি সিদ্ধ অর্থবাচকতা। আমরা জানি যে বাংলা ভাষায় নানা উপায়ে শব্দ গঠিত হয়েছে। সেই শব্দগুলোর অনেক ক্ষেত্রে তোমার ব্যুৎপত্তিগত অর্থ কিন্তু এখন প্রচলিত নয়। ব্যুৎপত্তিগত অর্থ একরকম ছিল, আর প্রচলিত অর্থ কিন্তু সেটা পরিবর্তন হয়ে গেছে। আর এই প্রচলিত অর্থ অনুযায়ী কিন্তু শব্দগুলো আমাদেরকে প্রয়োগ করতে হবে। দেখো এখানে কি বলা হয়েছে, রীতিসিদ্ধ অর্থ শব্দের প্রচলিত অর্থ হতে হবে। যেমন বাধিত মানে হচ্ছে গিয়ে কি বাধাপ্রাপ্ত। বাধিতের ব্যুৎপত্তিগত অর্থ বাধাপ্রাপ্ত, কিন্তু বর্তমানে আমরা বাধিত কৃতজ্ঞ অর্থে ব্যবহার করে থাকি। বাঁশি কিন্তু বাঁশজাত নয়, বাঁশি একটা বাদ্যযন্ত্র হিসেবে আমরা ব্যবহার করি। ব্যুৎপত্তিগত অর্থ কিন্তু ছিল বাঁশজাত যে কোনো পণ্যই বাঁশি হতে পারতো, কিন্তু আমরা বাঁশি বলতে একটা নির্দিষ্ট বাদ্যযন্ত্রকেই বুঝি। সুতরাং এই রীতিসিদ্ধ অর্থবাচকতাও কিন্তু আমাদেরকে বুঝিয়ে রাখতে হবে, তাহলে পরে বাক্য সার্থক হবে। এবার চলে আসি আমরা একক কাজে। বন্ধুরা, তোমরা সবাই এই কাজগুলো আজকে আমি এখানে এই উত্তরগুলো বলে দেব না, তোমরাই করবে। সার্থক বাক্যের গুণ হলো 2টি, 3টি, 4টি, 6টি। যারা লাইভে আছো তারা একটু চট করে কমেন্ট বক্সে লিখে ফেলো যে সার্থক বাক্যের গুণ কয়টি। আমি আজকে উত্তর বলবো না, তোমরাই কমেন্ট বক্সে লিখবে। বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাস বলা হয়, পদবিন্যাসকে কি বলা হয়? আসক্তি, আকাঙ্ক্ষা, যোগ্যতা নাকি আসক্তি? এখানে 4টি অপশন আছে, একটা হচ্ছে আসক্তি, আকাঙ্ক্ষা, যোগ্যতা, আর একটা হচ্ছে আসক্তি, যেটা তোমরা ভুল করে লিখবে। তাহলে বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলা হয় সেটাও কিন্তু তোমরা তোমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে আমাকে। বাক্যে ব্যবহৃত পদগুলোর অর্থ ভাবগত মেলবন্ধনকে কি বলা হয়? আসক্তি, আকাঙ্ক্ষা, যোগ্যতা নাকি আসক্তি? এটাও তোমরা তোমাদের কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে। এই তোমাদের জন্য এই কুইজ 3টা থাকলো। যেহেতু আমরা আজকে খুব ছোট্ট, খুব সাধারণ প্রশ্ন, আশা করি তোমরা সবাই পারবে। এবার চলে আসি মূল্যায়নে। একটি বাক্যে কয়টি অংশ থাকে? একটি বাক্যে 2টি অংশ থাকে, উদ্দেশ্য এবং বিধেয়। আমাদের বহুদিনের পুরনো বন্ধুটি ফিরে এসেছে, এখানে উদ্দেশ্য অংশ কোনটি? শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বলতে পারবে আমাদের বহুদিনের পুরনো বন্ধুটি ফিরে এসেছে। আমাদের বহুদিনের পুরনো বন্ধুটি, এই পর্যন্তই হচ্ছে গিয়ে বাক্যের উদ্দেশ্য। ছোট্ট একটা ঘর বাঁধবো সেখানে, এখানে উদ্দেশ্য কোথায় আছে বলতে পারবে? এখানে উদ্দেশ্য কি আছে? এই বাক্যটিতে উদ্দেশ্য কি আছে? বাক্যটিতে উদ্দেশ্য নেই, কিন্তু আসলে কি নেই? আছে, তবে এটা উজ্জ্বল অবস্থায় আছে, এটা হিডেন অবস্থায় আছে। এখানে হচ্ছে আমি ছোট্ট একটা ঘর বাঁধবো সেখানে। এই আমিটা না বললেও কিন্তু এই বাক্যটাতে যে ভাব প্রকাশ করার কথা সেটা কিন্তু ঠিকই হচ্ছে। তারপরে আছে সে পরীক্ষায়, দিয়ে তারপরে আমি ডট ডট দিলাম, আর কিছু দিলাম না। বাক্যটিতে কিসের অভাব রয়েছে তোমরা কি বলতে পারবে? নিশ্চয়ই বলতে পারবে। এই বাক্যটিতে আকাঙ্ক্ষার অভাব রয়েছে, আকাঙ্ক্ষা নিবৃত্ত হয়নি। সে পরীক্ষায় কি করলো? ফেল করলো না পাশ করলো সেটা কিন্তু আমি বুঝতে পারলাম না, এবং সেটা জানার জন্য আমি খুব উদ্গ্রীব হয়ে আছি। আমার একটা ইচ্ছা মানে করছে যে জানতে, যে সে পরীক্ষায় কি করলো, পরবর্তী অংশটা জানার জন্য। তাহলে শ্রোতার আকাঙ্ক্ষা নিবৃত্ত হয়নি, সুতরাং এখানে কি রয়েছে? আকাঙ্ক্ষার অভাব রয়েছে, এটা সার্থক বাক্য হয়নি। সার্থক বাক্যের কয়টি গুণ থাকে? মোস্ট ইম্পর্টেন্ট, সার্থক বাক্যের কয়টি গুণ থাকে এটাও আমি বললাম না, তোমরাই এটা লিখে পাঠাবে। বনে ক্রন্দন বাগধারাটিতে সার্থক বাক্যের কোন গুণটির অভাব রয়েছে? এখানে কি আসক্তির অভাব, যোগ্যতার অভাব, নাকি আকাঙ্ক্ষার অভাব? এটাও তোমরা বলবে। বনে ক্রন্দন বাগধারাটিতে সার্থক বাক্যের কোন গুণটি নেই বা কোন গুণটির অভাব রয়েছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাংলা ব্যাকরণের বাংলা দ্বিতীয় পত্রের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে বাক্য। আশা করব যে সার্থক বাক্যের গুণাবলী আমরা মূলত আজকে পড়েছি। প্রাসঙ্গিক আমরা বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় নিয়েও আলোচনা করেছি। পরবর্তীতে বাক্যের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করব তোমরা সবাই এই
ক্লাসটি 3টা ক্লাসই করবে ধারাবাহিকভাবে, তাহলে পরে দেখবে যে তোমাদের আর এই চ্যাপ্টারে তেমন কোনো সমস্যা থাকবে না। সবাইকে অনেক ধন্যবাদ। এখানে অনেকে আছে সবাই ক্লাস করছে, ভালো লাগছে। তোমরা যদি এইভাবে নিয়মিত ক্লাস করো বা এই সময় এই মুহূর্তে যারা করতে পারোনি পরবর্তীতে করে নেবে, আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্ত। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।